ইতিহাসের পাতা উল্টালে কিছু নাম ক্ষেত্রভেদে দ্বিমুখী আলো আঁধারির জন্ম দেয়। তেমনি এক চরিত্র সাবেক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আজিজ পাশা। ৭১-এ পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকলেও যোগ দিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীন হওয়ার পর দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টে। পরবর্তীতে রোম কিংবা জিম্বাবুয়ের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিশনে তাকে পাঠানো হয় কূটনীতিক করে। কিন্তু তিনি ভাগ্যের নির্মম পরিহাসের সাক্ষী হন ১৯৯৬ সালে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে কূটনৈতিক দায়িত্ব থেকে সরিয়ে চাকরিচ্যুত করা হয়, কারণ তিনি ছিলেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শেখ মুজিবুর রহমানকে উৎখাতের অন্যতম কাণ্ডারি। একই বছরের ৩রা নভেম্বর জেল হত্যাকাণ্ডেও অভিযুক্ত করা হয় তাকে। এরপর দীর্ঘ প্রবাস জীবন শেষে ২০০১ সালের ২রা জুন জিম্বাবুয়েতে রহস্যজনকভাবে মৃত্যু হয় দেশপ্রেমিক এই সামরিক কর্মকর্তার। একটি পুরনো সাদা কালো ছবি, যেখানে এক ফ্রেমে বন্দী মেজর হুদা, তার বোন মাহফুজা পাশা এবং কোলে থাকা এক অবুঝ শিশু। পাশে দাঁড়িয়ে স্বামী লেফটেন্যান্ট কর্নেল পাশা, মায়ের কোলে থাকা সেই ছোট্ট শিশু রাফসানা ওরফে আফসানা পাশা। বাবার মৃত্যুর পর সব ঝড়ঝাপটা একাই সামলেছেন। ৪৭ বছর বয়সী এই নারী উত্তরা একটি ফার্মে চাকরি করে শক্ত হাতে ধরেছিলেন পুরো পরিবারের হাল, কিন্তু আওয়ামী লীগ পিছু ছাড়েনি ততদিনেও। ৫ এপ্রিল ২০২৩ বুধবার বিকেল, অফিস শেষে সিএনজি যোগে ঢাকার উত্তরার কর্মস্থল থেকে বাড়িধারার বাসায় ফিরছিলেন আফসানা। মহাসড়কে লা মেরিডিয়ান হোটেলের সামনে আসতেই পেছন থেকে তীব্র গতিতে ধেয়ে আসে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় চারপাশ। সজোরে ধাক্কা দিয়ে পিষে দেয়া হয় সিএনজিটিকে। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আফসানাকে মৃত ঘোষণা করে। বাসটি জব্দ হলেও চিরচেনা ছকে ঘটনার পরপরই পালিয়ে যায় এর চালক। আর আইন শৃঙ্খলা বাহিনী একে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখলেও প্রথম থেকেই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ আফসানার পরিবার। তাদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার মেয়েকে হত্যা করা হয় ওর আব্বুকে নিজের হাতে জবাই করতে না পারার কারণে। দীর্ঘদিন পর আবারও ক্যামেরার সামনে মুখ খুলেছেন কর্নেল পাশার স্ত্রী মাহফুজা পাশা। সন্তানের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনার স্মৃতিকথা মনে করে অসহায় এই মা অঝরে কাঁদতে থাকেন। তখন আমার মেয়ে ডেড বডি ফুটেছে কুর্মিটোলা হাসপাতালে। তার অভিযোগের তীর অত্যন্ত সুনির্দিষ্ট এবং লোমহর্ষক। সাক্ষাৎকার এবং তার দেয়া বিভিন্ন গোপন নথির সূত্র ধরে জানা যায়, আফসানার উপর দীর্ঘদিন ধরেই নজরদারি করা হয়। দুর্ঘটনার দিনও তাকে অনুসরণ করা হয় বলে প্রমাণসহ আমাদের কাছে তুলে ধরেছে ভুক্তভোগী পরিবারটি। মায়ের দাবি, বাবার অতীতের রাজনৈতিক ও সামরিক ইতিহাসের জের ধরেই তার একমাত্র মেয়েকে সুপরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে শেখ হাসিনা। অতীতের রাজনৈতিক ইতিহাস আর প্রতিহিংসার বলি হয়েছে এক নিরপরাধ সন্তান। খিলক্ষেতের সেই বাস দুর্ঘটনা কি শুধুই এক চালকের অসতর্কতা, নাকি পর্দার আড়ালে থাকা কোনো মাস্টারমাইন্ডের নিখুঁত নীল নকশা? এই কুয়াশাচ্ছন্ন প্রশ্নের উত্তর খুঁজতে এখন আদালতের দিকেই তাকিয়ে নিহতের পরিবার। রাফসানার মায়ের অভিযোগ, তার ভাইকে হত্যায় ব্যর্থ হয়ে পূর্বশত্রুতার জের ধরে পৈশাচিক এই পরিকল্পনা করা হয়েছে, যেখানে ব্যবহার করা হয়েছে একটি যাত্রীবাহী বাস। আমার ভাইকে জবাই করেছে, তার নির্দেশে এটা করা হয়েছে, এটা কনফার্ম। কিন্তু এর সাথে সে কাকে দিয়ে করিয়েছে, কার মাধ্যমে, তবে শ্যামলী পরিবহন জড়িত, তাদের বাস, এটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। ওই বাসে সেদিন কোনো প্যাসেঞ্জারই ছিল না, খালি কেন আসবে একটা প্যাসেঞ্জার বাস? ঘটনার দিন ওই বাসে কোনো যাত্রী ছিল না বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আর এই বিষয়টি ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় বলে মনে করছে নিহতের পরিবার। সিএনজিকে ধাক্কা দিয়েছে, আই এম শেকিং আজকে আবার। কিন্তু এটা আমি একদম ভাবিনি যে ও আমার মেয়েকে টার্গেট করেছে। আমি ভাবছি যে ওই রোডটা খারাপ, ওখানে ধাক্কা ধুক্কি লাগতেই পারে, এটা বোধহয় ওই রকম।
আমি অন্যভাবে নিতেই পারিনি। ঘটনার পর খিলক্ষেত থানায় মামলা হলেও আদালত চত্বরে আসামিদের কোনো অনুশোচনা ছিল না বলে অভিযোগ পরিবারের। উল্টো নিহতের পরিবারকে ওই চালক হুমকি দেয় বিভিন্নভাবে। এই যে এই পাশে ডেট ছিল, ওই ড্রাইভার আসছে কোর্টে, সেভেন কোর্টে আমাদেরকে হুমকি দিচ্ছে। তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা, দুঃখবোধ কিচ্ছু নাই। উত্তরা সংলগ্ন লা মেরিডিয়ান হোটেলের ঠিক উল্টো পাশের রাস্তা। এটি এমন একটি নির্জন এলাকা যার ঠিক পাশেই নেই কোনো বহুতল ভবন, আর পুরো এলাকা জুড়েই তখন ছিল না কোনো সিসিটিভি ক্যামেরা। নিহত রাফসানা পাশার মায়ের অভিযোগ, ঘাতকেরা এমন একটি জায়গাকেই বেছে নিয়েছিল রাফসানা পাশার উপর হামলার জন্য, যা স্পষ্টতই একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। আমার মেয়েকে যেদিন হত্যা করে এমন একটা জায়গা সিলেক্ট করেছে যেখানে কোনো বিল্ডিং নেই, মানে সিসি ক্যামেরাও নেই, কোনো সিসি ক্যামেরা খুঁজে পাওয়া যায় না। জাস্ট অনেক নিচে, আমি পরে সব ঘুরেছি, ট্রেন লাইন, ওইটুকু জায়গায় ফাঁকা। আমার বাসা থেকে উত্তরা যেতে ওই ফাঁকা জায়গাটাই ওরা সিলেক্ট করেছে, এবং লা মেরিডিয়ান হোটেলের উল্টা দিকে। ঘটনার দিন অফিস ছুটির পর বিকেল আনুমানিক 4:15 নাগাদ রাফসানার গতিবিধি অনুসরণ করছিল তার এক সহকর্মী। নিহতের মায়ের দাবি, রাফসানার কর্মক্ষেত্রের সামনে থেকে সিএনজিতে ওঠার সময় চালকের আচরণও ছিল অত্যন্ত সন্দেহজনক। রাফসানার সিএনজি ছাড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার সহকর্মী কাদের এবং অন্য আরেকজন রহস্যময় সরকারি এজেন্ট তাকে অনুসরণ করা শুরু করে। তাই আসার সময় উল্টা দিক দিয়ে আসতে হয়, তো আসছিল তখন মনে হয় 4:20, 4টায় অফিস বন্ধ হয়, 4:15 বা 4:20, এবং ওই দিন আমার মেয়ে বের হয়েই অফিসের সামনে ছোট্ট একটা দোকান, ওই দিন সে দেখে সিএনজি ওখানে দাঁড়ানো ফার্স্ট টাইম। তারপরে সিএনজি আলার কথাবার্তাও অসংলগ্ন। তো সে সিএনজিতে উঠে তাদের আমার মেয়ের আসার 5-7 মিনিট পরে বের হয়, এবং সাথে একটা সরকারি এজেন্ট ছিল, তাকে নিয়ে বের হয়, পিছন ফলো করতে থাকে। দুর্ঘটনার পরপরই সহকর্মী কাদের ফোন করে রাফসানা পাশার দুর্ঘটনার দুঃসংবাদ জানান রাফসানার মাকে, কিন্তু রাফসানা পাশার সাথে তার মা মাহফুজা পাশা কথা বলতে চাইলে অস্বীকৃতি জানান কাদের। প্রথমে ইউনাইটেড হাসপাতালে নেয়ার কথা বললেও পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয় রাফসানাকে। সবচেয়ে বড় রহস্যের জন্ম হয় তখন, যখন কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করার আগেই কাদের জানান রাফসানা আর বেঁচে নেই। চিকিৎসকের আগেই কিভাবে মৃত্যুর খবর কাদের জানলেন তা নিয়ে প্রশ্ন তোলেন মাহফুজা পাশা। এবং কাদেরই প্রথম আমাকে ফোন করে বলে কি, আন্টি লিরা তো অ্যাক্সিডেন্ট করেছে। তা আমি চিৎকার করে বলি, লিরাকে দাও। বলে না ও তো নেই, আমাকে একজন পথচারী ফোন করেছে। তারপরে বলে, আমি বলি কি তাহলে ইউনাইটেড কোন হসপিটালে নেবো? আমি বলছি ইউনাইটেড হসপিটাল, আমার বাড়ির কাছে নিয়ে আসো। পরে বলে কাদের আবার ফোন করে বলে, না ওকে কুর্মিটোলায় নেওয়া হয়েছে, এবং কাদের নাকি আমার ভাইকে বলেছে লিরা বেঁচে নেই। ও কি করে জানলো? ডাক্তার তখনও ডিক্লেয়ার করে নাই, ডাক্তার ডিক্লেয়ার করলে আমাদের কাছে করবে। কুর্মিটোলা হাসপাতালে রাফসানার মায়ের সাথে কাদেরের দেখা হলেও তার আচরণ ছিল সম্পূর্ণ নির্বিকার এবং স্বাভাবিক। দীর্ঘদিনের পরিচিত ও একসাথে চাকরি করা সহকর্মীর মৃত্যুর সময় কাদেরের এই নিরাসক্ত আচরণ আফসানার মায়ের সন্দেহকে আরও ঘনীভূত করে। তখন আমি দৌড়ে গেলাম, দেখলাম কাদের বসে আছে হসপিটালের বাইরে, এরকম ওয়াল মতো আছে, ওখানে বসে আছে পার্টিশনের উপরে। তারপর আমাকে উঠে দাঁড়ালো না, আর এবং যে কথা বললো ফোনে, একদম ওর কণ্ঠ সম্পূর্ণ স্বাভাবিক, সম্পূর্ণ। একটা মেয়েকে সে 14-15 বছর ধরে চেনে, আমার মেয়েকে, কোনো রকম অস্বাভাবিকতা তার মধ্যে পরিলক্ষিত হয়নি। মৃত্যুর দিন আফসানার সহকর্মী তামান্না চৌধুরী হাসপাতাল থেকে মৃত্যু সনদ হাতিয়ে নেন, এবং সেই রাতেই আফসানার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কোনো অনুমতি ছাড়াই রিমেম্বারিং করে দেওয়া হয় বলে অভিযোগ করেন এই ভুক্তভোগী মা। তার আরও দাবি, অফিসের সিসিটিভি ক্যামেরা রহস্যজনকভাবে নষ্ট করে রাখার কারণে সেই তথাকথিত সরকারি মেহমান কে ছিলেন তা সিসিটিভি ফুটেজে দেখা সম্ভব হয়নি। ঘটনার কিছুদিন পরই রাফসানার অফিস সহকর্মীদের বিপুল অর্থ লেনদেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসব করার ছবি রাফসানার মায়ের এই দাবিকে আরও জোরালো করে। রাফসানা পাশার হত্যাকাণ্ড ছিল কোটি কোটি টাকার প্রজেক্টের অংশ। আমি দেখি ঈদ ছিল, টাকা দিয়ে উৎসব, সেই ছবিও আছে, ফেসবুকে পোস্ট করেছিল, আমি রেখে দিয়েছি।
টাকা দিয়ে উৎসব করছে, মানে ওরা কোন নিশ্চয়ই হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট পেয়েছে আমার মেয়েকে মারার জন্য। দুর্ঘটনার তীব্রতা সাধারণ কোনো সড়ক দুর্ঘটনার মতো ছিল না। উত্তরা রুটের সিমেন্ট ও কংক্রিটের শক্ত রোড ডিভাইডার ভেঙে চুরমার হয়ে যায় এবং সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। রাফসানার মায়ের অভিযোগ, ঘাতকেরা মৃত্যু নিশ্চিত করতে বারবার সিএনজিটিকে সজোরে আঘাত করে। আঘাতের তীব্রতা এতটাই ছিল যে মেয়ের মাথার ক্লিপটি তার মগজের ভেতরে ঢুকে যায়। এবং একটা ধাক্কা দেয়নি। এইটা আরেকটি যে একটা অ্যাক্সিডেন্ট হলে একবার ধাক্কা দিয়ে থেমে যায়, তাই না, যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বারে বার ধাক্কা দিয়ে। উত্তরাতে ডিভাইডার আছে একদম কংক্রিট আর সিমেন্টের, প্রচণ্ড শক্ত। আমি পরে ওইখানে কয়েকবার গেছি, ওই ডিভাইডার ভেঙে ফেলছে, কিন্তু এত ডিভাইডারের সাথে সিএনজিটাকে ভর্তা করে একদম আমার মেয়েকে বের করতে পারেনি কেউ। দুর্ঘটনার পর সিসিটিভি ফুটেজ বা প্রত্যক্ষদর্শীদের তোলা ছবিতে দেখা যায় বাস থেকে চালক নেমে প্রথমে রাফসানার অবস্থা পর্যবেক্ষণ করে। এরপর চালক পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে আগে থেকেই হেলমেট ও মাস্ক পরা এক রহস্যময় ব্যক্তি তাকে সুনির্দিষ্ট ইশারা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। ও ড্রাইভার বের হলো বাস থেকে অ্যাক্সিডেন্টের পরে, বেরে প্রথমে সে উকি দিয়ে আমার মেয়েকে দেখলো যে মরেছে না, তারপরে সে পালাবে এদিক ওদিক করছে। আমি ভিডিওটা দিব, আছে আমার কাছে। এদিক ওদিক করছে, তখন ওই মাস্ক পরা লোকটা তাকে ইশারা করছে এদিক দিয়ে যাও, এইখানে, মানে ওরা মানে ওদিকে কোনো ট্রান্সপোর্ট গাড়ি রেখে দিয়েছে, ওকে নিয়ে ভাগবে। রাফসানার মায়ের দাবি, রাফসানা পাশা অত্যন্ত শক্তিশালী একজন মেয়ে ছিলেন। সাধারণ কোনো একটি ধাক্কায় তার মৃত্যু হওয়া কঠিন। এটি একটি সুপরিকল্পিত এবং ঠান্ডা মাথার হত্যাকাণ্ড, যার পেছনে রয়েছে এক বা একাধিক প্রভাবশালী চক্র। অন্যদিকে 2023 সালের 5 এপ্রিল, ঘড়ির কাঁটায় তখন রাত 12টা ছুঁই। সড়ক দুর্ঘটনায় নিহত রাফসানা পাশার পরিবার যখন শোকে স্তব্ধ, তখন খিলগাঁও থানায় চলছিল এক ভিন্ন আয়োজন। অভিযোগ উঠছে, নিহতের মামাকে আটকে রেখে ওপরের মহলের নির্দেশে নিজেদের মন মতো এজাহার লেখে পুলিশ। একটি হত্যাকাণ্ডকে স্রেফ সড়ক দুর্ঘটনা বানানোর সেই নীল নকশায় জোরপূর্বক নেওয়া হয় স্বাক্ষর। আমার ছোট ভাইকে পরে থানায় নিয়ে যায়, নিয়ে যেয়ে বসিয়ে রাখে। এজাহার আমার ভাইকে লিখতে দেয়নি, কিন্তু ওরা ভিতরে বসে উপরে ফোন করে করে নিজের মন মতো করে এজাহার লেখে। এবং এটা একদম একটা দুর্ঘটনা, রাস্তায় দুর্ঘটনা হয়ে আমার মেয়ে মারা গেছে, ঠিক এইভাবে লিখে। কিন্তু এর চেয়েও বড় ধাক্কা আসে ভুক্তভোগীদের নিজেদের আইনজীবীদের কাছ থেকে। মোটা অঙ্কের ফি নিয়েও মেজর সারোয়ার কিংবা ব্যারিস্টার তানজিমের মতো আইনজীবীরা আদালতে দাঁড়াননি রাফসানার পক্ষে। উল্টো আওয়ামীপন্থী আইনজীবী তানজিমের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারকে হোয়াটসঅ্যাপে হেনস্থা ও হুমকির অভিযোগ উঠেছে। কোনো লয়ারই সঠিকভাবে আমাকে সাহায্য করছে না। আমি মেজর সরোয়ারকে, ব্যারিস্টার ওনাকেও ফিস দিয়েছিলাম, ওনাকেও বলেছি, উনি একবার কোর্টে গেছেন, সেকেন্ড টাইম উনি কোর্টে যাননি মেজর সরোয়ার। ব্যারিস্টার তানজিম বলে, পরে ও আমার থেকে 10,000 টাকা নিয়ে কোনো কাজই করেনি। এটা শুধু ওই ব্যারিস্টার, ওই অ্যাডভোকেট তানজিম, ও আওয়ামী লীগের অ্যাডভোকেট, ওর কারণে হয়েছে। 10,000 টাকাও নিয়েছে, বেইমানিও করেছে। আবার আমাকে অনেক কঠিন সেগুলো আমার কাছে লিখিত আছে এখনও, চ্যাটিংয়ে, অনেক হোয়াটসঅ্যাপে অনেক বাজে বাজে কথা বলেছে। চলতি বছরের 18 মে দিনটি ছিল রাফসানা হত্যার শুনানির। দীর্ঘ অপেক্ষার পর যখন নিহতের মামা সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ান, ঠিক তখনই ঘটে এক নজিরবিহীন ঘটনা। বিচারকের ফোনে আসে একটি কল, আর সাথে সাথেই থমকে যায় আদালতের কার্যক্রম। 10 মিনিটের জন্য এজলাস ছেড়ে ভেতরে চলে যান বিচারক। কার ইশারায় থমকে গেল বিচার, এমন প্রশ্ন তোলেন রাফসানা পাশার মা মাহফুজা পাশা। শুনানির পর শুনানি চলছে, 2 মিনিট 3 মিনিট করে এক শুনানি, হিয়ারিংয়ে। আমাদের যেই টাইম আসছে আমরা গেছি, আমার ভাই অলরেডি ওই যে সাক্ষী দেওয়ার ওখানে উঠে পড়েছে। তখন ফোন এসছে, জাজ ভিতরে চলে গেল, তখন বলছে 10 মিনিট পরে হবে। 10 কেন, ওই সময় কেন ফোন আসলো? তদন্তের নামে তামাশা শুরু অনেক আগে থেকেই। সাধারণত মামলার সাক্ষী করা হয় যারা প্রত্যক্ষদর্শী তাদের। তবে এই মামলার তদন্তে মূল প্রত্যক্ষদর্শীদের আড়াল করতে 10 থেকে 20 বছর ধরে পরিবারের সাথে যোগাযোগহীন দূরসম্পর্কের আত্মীয়দের বানানো হয় সাক্ষী। তৎকালীন পুলিশের রহস্যজনক ভূমিকা পুরো তদন্তকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলে দাবি রাফসানার মায়ের। সম্পূর্ণ অসংলগ্ন মিথ্যা কথা। সিএনজি ড্রাইভারের উচিত ছিল ওকে সাক্ষী বানানো, আসামি বানানো উচিত ছিল, কিন্তু এটাও বানানো হয়নি। সাক্ষী বানিয়েছি কাদের?
যারা 20 বছর 10 বছর আমার আত্মীয়রা যারা যোগাযোগ নেই, আমার মেয়ের কথা শুনে হসপিটালে আসতে দেখতে, তাদেরকে বানানো হয়েছে সাক্ষী। তারা তো কিছু জানেই না, না আগে জানে না পিছিয়ে জানে। আমার সাথে তাদের কোনো কন্ট্যাক্টই নাই 10-20 বছর। অথচ স্পটে যারা ছিল সেখানে সেই দিনেই পুলিশ কিন্তু তাদের খুঁজে বের করতে পারতো, তাদেরকে সাক্ষী বানাবে। সিএনজি ড্রাইভার তখন অজ্ঞান, পরে তো সাক্ষী বানাতে পারতো। তাদেরকে না বানিয়ে যারা 10-20 বছর যাদের আমি দেখি না, খোঁজ নাই, তারা শুধু আমার মেয়েকে দেখতে আসছে, তাদেরকে কেন সাক্ষী বানানো হলো? তারা কি বলবে উঠে সাক্ষীর কাঠ করাই? ন্যায় বিচারের আশায় সরকার প্রধানের কাছেও একাধিকবার অনুরোধ করেও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন এই ভুক্তভোগী মা। আমার মেয়ের জন্য কারোর কোনো সিম্পাথি নাই। অনেক মেয়ে দেশে মারা যায়, মানুষ দৌড়ে যাচ্ছে কেন? তারেক রহমানকেও আমি অনেকবার আবেদন জানিয়েছি, আমার বাসায় আসেন, আমার সাথে একটু কথা বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। রহস্যময় এই মৃত্যু নিয়ে এখন আইনি লড়াইয়ে ভুক্তভোগী পরিবার, কিন্তু শুরু থেকেই হোঁচট খেয়েছে মামলার স্বাভাবিক গতি। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ ব্যাপারীর অভিযোগ, আইনি প্রক্রিয়ার শুরু থেকেই বৈষম্যের শিকার হচ্ছেন তারা। ডিসেম্বর 1 তারিখে এই মামলার তারিখ আমার দিয়েছে, ঠিক আছে? মামলা শুনানি হয়েছে কিন্তু 18/5/26 তারিখে। কিন্তু এই মামলায় আপনারা যদি কজ লিস্টটা দেখেন, অন্য কজ লিস্টে মানে এই মামলা এই তারিখে 18/5/26 তারিখ কজ লিস্টে যদি দেখেন, তো অন্যান্য কিন্তু ডেটগুলো পড়ে গেছে, অন্যান্যগুলো আদেশগুলো হয়ে গেছে, কিন্তু আমারটা কিন্তু ডিসেম্বর 1 তারিখে নিয়ে গেছে, এখনও আদেশও নেই। এটি তো একটা বৈষম্য। এটা কোর্ট কেন করতেছে সেটা আমি নিজেও জানি না। পুরো ঘটনার রহস্য উন্মোচনে মামলাটির পুঙ্খানুপুঙ্খ ও পূর্ণ তদন্তের আবেদন জানিয়ে বাদীপক্ষের এই আইনজীবী বলেন, নিম্ন আদালতে ন্যায় বিচার বাধাগ্রস্ত হলে উচ্চ আদালতে যাবে তারা। আমরা চাই যে একটা সুষ্ঠু তদন্ত হোক, এটা যেই অপরাধী হোক তার শাস্তি হোক। পরবর্তী আমরা উচ্চ আদালতে যাব। যদি নিম্ন আদালতে কোনো আমরা যদি না পাই, ন্যায় বিচার না পাই, সেক্ষেত্রে আমরা উচ্চ আদালতে যাব। স্বামী সন্তান সহ পরিবারের সব সদস্য হারিয়ে মাহফুজা পাশা আজ নিঃস্ব। হিসাব নিকাশের ঊর্ধ্বে গিয়ে এই বৃদ্ধ মায়ের এখন একমাত্র আকুতি সঠিক তদন্তের মাধ্যমে মেয়ের প্রকৃত হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা। নিজের ভালোবাসা, সন্তানের ভবিষ্যৎ, এমনকি সন্তানকে উৎসর্গ করেছি, আমার ভাইকে উৎসর্গ করেছে, আমার স্বামীকে উৎসর্গ করেছে, আমার জীবনের সুখ শান্তি স্বপ্ন আশা ভরসা সব উৎসর্গ করেছি। তারপরেও আমার কথা শোনার মতো কেউ নেই। বাংলা এডিশন, ঢাকা।